নমস্কার, এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে হয়তো আপনি ফ্রি আছেন, এই মুহূর্তে আপনি দেখছেন আমাদের অনুষ্ঠান, এই মুহূর্তে আপনি ভাবছেন আপনার পরিবারের বা আপনার প্রিয়জনের কথা যে কোনো রকম শারীরিক অসুস্থতায় ভুগছে, তাহলে এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে আপনার জন্য। কারণ এই মুহূর্তে এই সময় হয়তো আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা নাও করতে পারি, কিন্তু সুযোগ রয়েছে আপনার সরাসরি অভিজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলার, আপনার সমস্যা নিয়ে আলোচনা করার এবং অবশ্যই তার সমাধানটা জেনে নেওয়ার। যখন ব্যানারের নাম এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তখন বিশ্বাস ভরসা অনেক গুণ আমাদের কিন্তু থাকে। যে কোনো ধরনের সমস্যা আপনার হোক, আপনার যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, যে সমস্যার জন্য আপনার চিকিৎসক আপনাকে অপারেশনের পরামর্শ দিচ্ছেন, বা যে সমস্যার জন্য বছরের পর বছর মেডিসিন তো আপনি খাচ্ছেন কিন্তু কোনো রকমের সুরাহা আপনার মিলছে না, বা যে সমস্যা কোনো চিকিৎসক এখনো ধরতেই পারছে না যে কারণটা কি, এর উৎসটা কি, সবকিছুর জন্য আপনার কাছে কিন্তু উত্তর দেবেন এমবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই সরাসরি ফোন করুন, কথা বলুন অভিজ্ঞ চিকিৎসকের সাথে এবং আপনার শারীরিক মানসিক সমস্যার সমাধানটা বা আপনার প্রিয়জনের সমস্যার সমাধানটা চট করে জেনে নিন। তবে যখন একটা লাইভ অনুষ্ঠান আমরা করি তখন কোনো একটা বিষয়কে অবলম্বন করে আমাদের এগোতে হয়, তারপর তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের সমস্যা, আপনাদের ভালো থাকা, আপনাদের না ভালো থাকা, প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি। আজকে মূলত আপনাদের জন্য নার্ভের একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব, যার নাম পার্কিনসন। যথেষ্ট জটিল একটি সমস্যা, আর তার থেকে জটিল এর কোনো সমাধান নেই। এই কথাটা সত্যি কি এর কোনো সমাধান নেই, এর কোনো ট্রিটমেন্ট নেই? এনবিপি চিকিৎসকরা কি ভাবনা চিন্তা করছেন রোগটাকে নিয়ে? কত দূর এগোলেন তারা, কতটা সাকসেস তারা? সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি অবশ্যই রয়েছেন আপনারা, ওই যে কথাটা বললাম যে সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন, আর যদি মনে হয় এমবিপি তে আমি একেবারে কথা বলবো, আমি যোগাযোগ করার জন্য ফোন করব, তাহলে কিন্তু একদম নিচে দেখুন হেল্প লাইন নাম্বার বলে যে দুটি নাম্বার যাচ্ছে, 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করতে কিন্তু একদম ভুলবেন না। তবে ডাক্তারবাবুকে যেখানে পাশে পেয়ে গিয়েছে, আজকে একটু পার্কিনসন বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন এতটা ভয়ঙ্কর পার্কিনসন, কি এই রোগটা, কি এর সিমটম, সবটাই শুনবে একটু একটু করে। পার্কিনসন আমাদের যত নার্ভের রোগ আছে তার মধ্যে এটা একটা ভয়ঙ্কর রোগ এই কারণে বলা হয় যে এটাতে অন্যান্য প্যাথিতে একদম ক্লিয়ার ভাবে বলে দেয় যে এটার কোনো ট্রিটমেন্ট নেই, এটার সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে। মানে এই রোগের যে লক্ষণগুলো দেখা যায়, এই রোগের কারণে যে যে অসুবিধাগুলো হয়, তো সেইটার ট্রিটমেন্ট ওনাকে করে যেতে হয় এবং সেইটা সারা জীবন ধরে সেটাকে ট্রিটমেন্ট করে যেতে হবে। কিন্তু মেইন যে রোগটা, সেটার কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট নেই। এই রোগটা আরো ভয়ঙ্কর এই কারণের জন্য বলবো, যাদের এই রোগটা হয় ওনারা যদি চান, মন থেকে হয়তো চাইছেন কথা বলতে, মন থেকে তো হয়তো চাইছেন যে একটু হাঁটতে বা কোনো জিনিস হাতে করে তুলতে, কিন্তু সেটা ওনার শরীর, ওনার হাত, ওনার পা ওনার কিন্তু সাথ দেবে না। উনি কথা বলতে চাইলেও উনি কথা বলতে পারবেন না জোরে, কোনো জিনিস তুলতে চাইলেও তুলতে পারবেন না। কারণ হচ্ছে এই রোগটা আমাদের মেনলি এফেক্ট করে আমাদের মোটর নিউরন, যে আমাদের যে সেন্সারগুলো আছে সেইগুলোর উপরেতে। তো এই যে নার্ভের উপর মেনলি যে আমাদের মোটর নার্ভ, এই মোটর নার্ভগুলো কি করে, আমাদের একটা মেসেজ দেয় যেটা আমাদের ব্রেনেতে গিয়ে পৌঁছয় যে আমি কতটা স্টেপ ফেললে আমি একটা জায়গাতে পৌঁছতে পারবো, বা ওই জায়গাতে পৌঁছতে গেলে আমাকে কত বড় স্টেপ ফেলতে হবে বা কত ছোট স্টেপ ফেলতে হবে। একটা জিনিসকে আমাকে টেবিল থেকে তুলতে গেলে আমাকে কতটা ফোর্স দিলেই আমি ওইটাকে তুলতে পারবো। কিংবা কথা বলা, কোনো মানুষ হয়তো সামনে আছে কিংবা দূরে আছে, আমি কতটা আওয়াজ দিলে ওনার কাছে আমার আওয়াজটা পৌঁছবে, বা এখানেতে জোরে কথা বলার দরকার আছে কিনা, বা খুব আস্তে বললেই সেটা হয়ে যাবে। তো এই যে সেন্সারগুলো, এই যে মেসেজগুলো, এইটা কিন্তু আমাদের নার্ভ থেকে যায় এবং সেটা ব্রেন থেকে সার্কুলেটেড হয়। ব্রেন থেকে সার্কুলেটেড হয়ে আমাদের মোটর যে নিউরন সিস্টেম, সেখানেতে এসে এটা এফেক্ট করে। তো এই যে মেসেজটা যাচ্ছে, এই মেসেজটা কিন্তু বয়ে নিয়ে যায় একটা বিশেষ কেমিক্যাল আছে যেটাকে আমরা বলি ডোপামিন, যেটা আমাদের ব্রেনের কিছু সেল থাকে নিউরন বলে, সেই নিউরন থেকে এটা কিন্তু তৈরি হয়। এবার
এই যে রোগটা পার্কিনসন রোগটা তখনই আসে যখন একটা বয়সের সঙ্গে সঙ্গে অ্যাবভ 60 দেখা যায় যে আমাদের ব্রেনের সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, এবং সেখানেতে কি হয়, আমাদের ডোপামিনটা ধীরে 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 কমে যাচ্ছে, তার প্রোডাকশনটা কমে যাচ্ছে। তো যখনই ডোপামিনের প্রোডাকশনটা কমে যাবে, ডোপামিনের কাজ ছিল কি, আমাদের এই সমস্ত মেসেজগুলো আমাদের হাত পা বিভিন্ন রকম অর্গানেতে আমাদেরকে সেটাকে ট্রান্সফার করা, এটাকে আমরা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে বলি, যে মেসেজ পাঠানো যে হ্যাঁ স্টেপটা ফেলতে হবে, হাতটা তুলতে হবে, কিংবা হাতে করে এই জিনিসটা তুলতে হবে। তো যখনই এইটা ধীরে ধীরে কমে যেতে থাকবে, তখন কিন্তু এই মেসেজটা ওখানেতে পৌঁছবে না। তো তখনই কিন্তু এই রোগটার সূত্রপাত হয়। প্রথমত এটা যখন স্টার্টিং হবে, তখন দেখা যাবে যে আমাদের হয়তো হাত কাঁপছে, কিংবা পায়ের নার্ভগুলো একটুখানি কাঁপবে, তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের একটা মাসেলের মধ্যে একটা স্টিফনেস ভাব আসবে, কথা বলার মধ্যে একটা চেঞ্জ আসবে। আমরা যে এক্সপ্রেশন দিই, আমাদের কাঁদতে গেলে যে এক্সপ্রেশন থাকে, খুব আনন্দ থাকলে যে এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনগুলো আস্তে আস্তে আমাদের কমে যেতে থাকবে। তার সাথে সাথে কথা বলা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে জোরে কথা বলতে চাইলেও কথাটা বেরোচ্ছে না, সেই মতো আস্তেই কথা বলতে হচ্ছে। অনেক সময় দেখা যাবে যে গ্যাপিংয়ে আমাদের কথা বলা দরকার, সেই গ্যাপিংটা হচ্ছে না, অনর্গল হয়তো কেউ কথা বলে যাচ্ছে। তো এই সমস্ত লক্ষণগুলো ধীরে ধীরে দেখা যায়। এছাড়াও আরো লক্ষণ আছে, আমি আসছি, হয়তো ফোন ছিল একটা। অবশ্যই আমরা নিশ্চয়ই কথা বলবো আবারও। যিনি ফোন করছিলেন তিনি আরেকবার অবশ্যই চেষ্টা করুন এবং আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু দেবেন অবশ্যই ডাক্তারবাবু। হ্যাঁ, যেটা বলছিলেন ডাক্তারবাবু। তো এই যে নার্ভের যে সিমটম গুলো, এটা কিন্তু স্টার্টিং এতে এটা দেবে। তো এটা ধীরে ধীরে যখন বাড়তে থাকবে, তখন দেখা যাবে যে আমাদের হাঁটতে চলতে একদম অসুবিধা হচ্ছে, অসহ্য পরিমাণে হাত কাঁপছে। আর একটা লক্ষণ এটা দেখা যায়, সেটা হচ্ছে দেখবেন যখন আমরা হাঁটি, আমরা যখন স্টেপ ফেলি, তখন দেখা যাবে যে আমাদের হাত কিন্তু প্যারালালি সমান মাপে কিন্তু আগে পড়ে নড়ে। যখন এই পার্কিনসন রোগটা হয়, তখন দেখবেন এই হাতটা আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে। যেরকম আমরা একটা স্টেপ ফেললে হাত আগে যায়, আবার আর একটা স্টেপ ফেললে হাত পড়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু তখন আস্তে আস্তে কমে যাবে, এবং এর ফলে কি হবে, আমাদের হাঁটতে চলতে অসুবিধা হবে, আমাদের ব্যালেন্স থাকবে না, আমরা পড়ে যাব। ঠিক আছে, তো এই সমস্ত সিমটম গুলো আসবে নার্ভের বিভিন্ন রকম সমস্যা থেকে। একদম ডাক্তার, আমরা ঠিক এই প্রসঙ্গে থাকবো। তবে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মমতা দাস বলছি, কল্যাণী থেকে। কল্যাণী থেকে, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমার না সারা গালে, মানে সারা মুখে খুব ব্রণ হচ্ছে। কবে? বয়স কত আপনার? আমার 27 বছর। 27 বছর। আচ্ছা, দেখুন, মেইনলি ব্রণর যেটা কারণ থাকে, আমাদের কিছু হরমোনাল চেঞ্জের জন্য এই ব্রণ প্রবলেমটা আসে, এবং তার সাথে সাথে আমাদের যেটা থাকে, আমাদের পেট যদি পরিষ্কার না হয়, আমাদের লিভারের যদি কোনো রকম সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু এই ব্রণ সমস্যাগুলো আসে। তো আপনাকে একটুখানি দেখতে হবে, কিছু হরমোনাল টেস্ট করে দেখতে হবে যে আপনার কোনো রকম হরমোনাল ডিসব্যালেন্স আছে কিনা, বা আপনার যদি পেটের দীর্ঘদিনের কোনো সমস্যা থাকে, তাহলে আগে আপনাকে পেটের সমস্যাটাকে আগে ট্রিটমেন্ট করতে হবে, বা যদি লিভারের কোনো প্রবলেম থাকে সেটাকে আগে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে দেখবেন এই ব্রণ আস্তে আস্তে কেটে যাবে, এবং ভবিষ্যতে দেখবেন এই জিনিসটা আসবে না। কারণ কোনো একটা কারণের জন্য এটা হচ্ছে, এবার সেই কারণটাকে খুঁজে বার করা দরকার। তো আপনার ক্ষেত্রেই বলবো, এটা নিয়ে কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই। এর সুন্দর আমাদের ট্রিটমেন্ট আছে। আমাদের একটা আলাদা পার্টি আছে আমাদের স্কিন এবং হেয়ার নিয়ে। তো সেখানেতে ব্রণের জন্য বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, সেগুলো যদি ইউজ করেন, তার সাথে সাথে ইন্টারনালি ট্রিটমেন্ট, এই দুটো করতে হবে। শুধু আমি ক্রিম মাগলাম, বিভিন্ন রকম ফেস ওয়াশ মাগলাম, তাতে কিন্তু যাবে না। কারণ ইন্টারনালি প্রবলেমটাকে আপনাকে আগে মেটাতে হবে, তবে সেই জিনিসটার পার্মানেন্ট সলিউশন পাবেন। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যে কোনো সময় এসে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বলে দেবো কিভাবে আপনি টেস্ট করবেন, কি কি টেস্ট করলে আপনি জানতে পারবেন। সেইগুলো করার পর যখন ট্রিটমেন্ট করবেন, দেখবেন কিছুদিনের মধ্যে ভালো থাকবেন।
একদম, কারণ শারীরিক সমস্যা তো সমস্যাই, কিন্তু বাহ্যিক সমস্যা অর্থাৎ আমাদের স্কিনের যে সমস্যাগুলো আসে, আমাদের স্কিন পুড়ে যাচ্ছে, স্কিনে পিম্পলস হচ্ছে, বা কিছু স্কিন ওরিয়েন্টেড প্রবলেম হচ্ছে, সেখানে সাদা দাগ আসছে বা ইচিং এর প্রবলেম হচ্ছে বা সোরিয়াসিস এর মতন সমস্যা হচ্ছে, এগুলো যেমন একটা রোগ, পাশাপাশি এগুলো আমাদের মনকে ভীষণ খারাপ করে দেয়, কারণ আমাদের দেখতে খারাপ লাগে। কোনো কিছু আমাকে দেখতে খারাপ করে দেবে এটা আমরা কিছুতেই মানতে পারি না। পাশাপাশি হেয়ারের সমস্যা, তাই যেখানে আপনার মন খারাপ হবে সেটা কখনোই কিন্তু মানবে না এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই স্বাস্থ্যের পাশাপাশি আপনার সৌন্দর্য নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। সেখানে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকরা যেরকম রয়েছেন তার পাশাপাশি এক্সপার্টরা রয়েছেন। সকলের মেলবন্ধনে আপনার স্কিন বা আপনার হেয়ারের সমস্যার সমাধান পাবেন। স্ক্রিনে কিন্তু হেল্প লাইন বলে রেড বক্সের মধ্যে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে একটু ফোন করুন, তারা সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। অসীম মাহাতো। কি সমস্যা? ডাক্তার বললেন ব্রাশ করার সময় বা যে কোনো অল্প কিছু মুখে একটু বেশি কিছু চলে না, প্রচন্ড আঁচ খাওয়া, আচ্ছা মানে হোল্ড করতে পারি না সেটা মুখে, মানে খুলে যেতে শুরু করি। আচ্ছা, সকালে যখন ব্রাশ করেন তখন কি একটুখানি এই গা গুলোনো ভাবটা থাকে? হ্যাঁ। আচ্ছা, আপনার কি দীর্ঘদিন কোনো রকম লিভারের কোনো সমস্যা আছে, বা এর জন্য কি কোনোদিন করিয়েছেন টেস্ট? আমার 2 বছর ধরে ফ্যাটি লিভার হয়েছে। আচ্ছা, টেস্ট করিয়েছিল, এক্স্যাক্টলি ওটা মনে নেই আমার। আচ্ছা, করিয়েছিল তো তার কারণগুলো যেতে ছিল, ওষুধ খেয়েছি, তারা ডাক্তাররা যেরকম খাবার খেতে বলেছিল খেয়েছি। কিন্তু রিসেন্ট এটা আবার শুরু হয়েছে। কিন্তু তারপর কি রিপোর্ট করে দেখেছেন যে আপনার ফ্যাটি লিভারটা আছে না চলে গেছে? হ্যাঁ, তখন আমার নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেছিল। দেখুন, মেনলি আপনি যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা সিমটম থাকে যে আমাদের লিভারের কোনো রকম যদি সমস্যা আসে, তার একটা প্রধান সিমটম দেখা যায় যে আমাদের সকালবেলায় উঠে আমরা যখন ব্রাশ করি তখন আমাদের একটু ভমিটিং টেন্ডেন্সি আসবে। এটা হচ্ছে প্রথম লক্ষণ আমাদের লিভারের কোনো রকম রোগের জন্য। তো আপনার যেহেতু একটা পাস্ট হিস্ট্রি আছে লিভারের প্রবলেমের জন্য, হয়তো বা পুরোপুরি ওই প্রবলেমটা থেকে সলিউশন হয়নি, কিছু জিনিস হয়তো রয়ে গেছে, সেই কারণের জন্য আবার এই জিনিসটা ফেরত আসছে। তো আপনার ক্ষেত্রে একটাই বলবো যে একটা লিভার ফাংশন টেস্ট করে নিন, কিংবা একটা আলট্রাসোনোগ্রাফি করে নিন। কারণ যদি শুরুতেই এইটা যদি ডিটেক্ট করে নেওয়া যায় যে আপনার লিভারের কোন প্রবলেমটা এখন আছে, তাহলে কিন্তু শুরুতে ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে, আপনাকে খাবার দাবারের ওপর একটুখানি নজর দিতে হবে। প্লেন খাবার মানে তেল ঝাল মশলা জাতীয় খাবার এখন খেলে চলবে না বেশি, আর আপনাকে বাড়ে বেশি খেতে হবে, পরিমাণে কম খেতে হবে। এই নয় যে একটা হেভি মিল খেলাম, তারপরে অনেকটা গ্যাপ দিয়ে আবার একটা হেভি মিল নিলাম, সেই জিনিসটা করলে হবে না। আপনাকে দুটো হেভি মিলের মধ্যিখানে একটা ছোট মিল অবশ্যই রাখতে হবে। তাতে কি হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও ঠিক থাকবে। আর ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকলে তাহলে দেখবেন এই সমস্ত প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো আপনার মেদিনীপুর থেকে বলছেন, মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার আছে, আপনার কাছে যেটা হবে সেখানেতে একবার এসে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে যে কোন চেম্বারটা আপনার কাছে হবে। পুরনো যা রিপোর্টস আছে, যা যা ট্রিটমেন্ট আপনি করেছেন, সেই ট্রিটমেন্টগুলোর পেপারগুলো একবার নিয়ে এসে আমাদেরকে দেখান, আমরা একবার দেখি। দেখার পর আপনাকে সাজেশন করে দেবো যে আপনি কি করলে আপনি এখন সুস্থ হবেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। একদম তাই, সবকিছুর জন্য যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন কত রকমের আমাদের শারীরিক সমস্যা রয়েছে, সমস্যা যত রকমেরই হোক না কেন সব রকমের সলিউশন কিন্তু রয়েছে, সব কিছুর সমাধান কিন্তু রয়েছে, আর সেটা কিন্তু রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। আর সে কারণেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন, আর জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে এবং সেখানে আপনি কবে যোগাযোগ করবেন, কোন চিকিৎসককে পাচ্ছেন, কটা থেকে কটা পর্যন্ত পাচ্ছেন, কি কি আপনাকে নিয়ে আসতে হবে, সবটা হেল্পলাইন নাম্বার থেকে কিন্তু আপনাকে সহযোগিতা করে দেওয়া হবে। তাই এই নাম্বারগুলো নোট করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা পার্কিনসন নিয়ে আলোচনা করছিলাম ডাক্তারবাবু, আর কি শুনবো এই রোগ নিয়ে? এই রোগটা ওই যেটা বলছিলাম আমি, যে সিমটমগুলো যেগুলো দেখা যায়, এটা কিন্তু প্রথম যখন শুরু হবে তখন এর সিমটম হচ্ছে, মানে যেগুলো বললাম সেগুলো কিন্তু খুব অল্প পরিমাণে দেখা যাবে। কারণ একটা কি হয়, অ্যাবভ 60 আমাদের বিভিন্ন রকম
রোগ আসে আমাদের ব্রেনেতে। তো মেন জায়গা হচ্ছে এই জায়গাটাকে একটুখানি ডিটেক্ট করতে হয়, একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। কারণ আমাদের যে ব্রেনের সেল আছে সেটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ওটা ক্ষয়, এবং ওখানে কি হয় আমাদের একটা রোগ থাকে অ্যাট্রোপি। ওখানে অ্যাট্রোপিতে কি হয়, এটা যেমন ড্যামেজও হয়, তার সাথে সাথে ব্লাড সার্কুলেশনটাও একটু কম হয় এবং অক্সিজেন সাপ্লাইটাও একটুখানি কম থাকে। তো সেই কারণের জন্য কি হয়, আমাদের এই সময়টাকে একটুখানি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে নিতে হয় যে এটা পার্কিনসনের দিকে যাচ্ছে না অ্যাট্রোপির দিকে যাচ্ছে। তাই এই সময়তে একটা ডোপামিন টেস্ট করতে হয়। ডোপামিন টেস্ট করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের নর্মাল যেরকম আছে সেখান থেকে প্যারামিটারটা কত আছে, তাহলে তখনই আমরা এই রোগটাকে আলাদা করতে পারবো। কারণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা মাস্ট এই কোনো রকম রোগের ক্ষেত্রে। কারণ আমি অ্যাট্রোপি ভেবে যদি ট্রিটমেন্ট করি তাহলে পার্কিনসন বাড়বে, আর পার্কিনসন ভেবে যদি ট্রিটমেন্ট করি তাহলে অ্যাট্রোপিটা বেড়ে যাবে। তাই শুরুতেই যদি সিমটমগুলো দেখা যায় তাহলে একবার টেস্ট করিয়ে নিন কিংবা ডক্টরের পরামর্শ নিন, তাহলে কি হবে, এই রোগটা বাড়বে না। একদম। তবে যেহেতু নার্ভের সমস্যা, তো এখানে একটু সচেতনতা অবলম্বন করার দরকার রয়েছে। একটু আপনাকে সচেতনতার সাথে আপনার পেশেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার রয়েছে। সে কারণে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। বারবার বলবো, যদি আপনারা আয়ুর্বেদ চিকিৎসা চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপিতে। পাশাপাশি আরো একটা প্রশ্ন একটু করতে ইচ্ছে করছে, যেহেতু নার্ভের সমস্যা, অনেকে ভাববে এত সূক্ষ্ম একটা বিষয়, সেখানে আয়ুর্বেদের কাছে কি ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদের কাছে গিয়ে কি আমরা সম্পূর্ণভাবে ভালো হতে পারবো, সেখানে এমবিবি চিকিৎসক হিসেবে আপনার কি উত্তর থাকবে? দেখুন, আয়ুর্বেদের কাছেই ট্রিটমেন্ট আছে। কারণ হচ্ছে আমরা দেখেছি যখন পেশেন্ট আসে তখন প্রায় 4 বছর 5 বছর, কেউ 7-8 বছর ধরে এই রোগেতে ভুগছেন, এবং ভোগার পরও উনি যখন আসছেন আমাদের কাছে, কোনো পেশেন্ট আসছে একদম বেড রিডেন্ট অবস্থায়, কোনো পেশেন্ট আসছে হুইল চেয়ারে বসে। তো সেখান থেকে তো বোঝা যাচ্ছে যে ওনাদের কাছে যদি ট্রিটমেন্ট হতো তাহলে তো 5 বছর 7 বছর এতদিন ধরে তো ওনাকে ভুগতে হতো না, ওনাকে খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হওয়া যেত। ট্রিটমেন্ট প্রসেসটাকে জানতে হবে, সেটা নিয়ে আমি আলোচনায় আসছি। তার আগে একজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি শোভা মন্ডল বলছি, আমতা থেকে। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমার তো 8 বছর ধরে থাইরয়েড। থাইরয়েড ভালো হচ্ছে নি, 100 পারে বড়ি প্রথম চেক করতে ছিলাম, খাওয়া দাওয়ার পর, আর একভাবে চেক করছি 5.5 থেকে কখনো 50 থাকে। থাইরয়েড কন্টিনিউ, স্যার এর জন্য আমি কি করতে পারি? আচ্ছা, আপনার শারীরিক এখন কোনো সমস্যা আছে? হ্যাঁ, থাইরয়েড আছে, 5.5 থেকে খেয়ে যাচ্ছে। না, থাইরয়েডের জন্য কি শারীরিক কোনো রকম সমস্যা হচ্ছে? গলায় ব্যথা? হ্যাঁ, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গোছ ব্যথা। না, গলায় কোনো রকম ব্যথা আছে? গলায় গলার মধ্যে, হ্যাঁ, গলায় সর্দি, রস জমতে শুকনো হয়ে থাকে কি গলার মধ্যে। আচ্ছা, তারপরে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু পানি হাঁটতে পারিনি, বিছানায় উঠতে পারিনি, প্রচুর কষ্ট। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। যে সমস্ত ক্রনিক ডিজিজ থাকে সেগুলোকে নিয়েই আমরা বারবার ধরে বলি যে আমরা যেটা ট্রিটমেন্ট করি, আমরা হচ্ছে কোনো রকম মেডিসিন যেরকম ইউজ করি, সেই মেডিসিনের মধ্যে আমাদের থাকে হার্বস, বিভিন্ন রকম হার্বস, যেটা আমরা অনেক সময় বাইরে থেকে কালেক্ট করে নিয়ে আসি, এখানেতে পাওয়া যায় না। কারণ এমন কিছু হার্বস আমাদের আয়ুর্বেদেতে বর্ণনা করা আছে যেগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে খুঁজে পাই এবং সেইটার যদি আমরা ঠিকঠাক মতো করে ইউজ করি তাহলে কিন্তু অনেক ক্রনিক রোগ কিন্তু ভালো হয়। ঠিক সেরকম আপনাকেও বলবো, থাইরয়েডের জন্য অনেক রকমের হার্বস আছে, অনেক রকমের মেডিসিনস আছে, সেইটা যদি আমরা একটা পিরিয়ডেতে খাই এবং তারপর যদি কিছু হার্বস যেগুলো আছে সেইগুলো যদি আমরা ইউজ করি, সেখানে কিন্তু আপনি থাইরয়েডকে কন্ট্রোলে রাখতে পারবেন। এবং তার সাথে সাথে শুধু হার্বসের উপর ডিপেন্ড করলেই হবে, কোনো রকম মেডিসিনের উপর ডিপেন্ড করতে হবে না। ভবিষ্যতে যখন আপনার মেডিসিন বন্ধ হবে তারপর ওই হার্বসগুলোকে ঠিকঠাক যদি মেনটেন করেন, যেগুলো আমরা গাইড করে দিই, তাহলে দেখবেন আপনাকে কোনো রকম ওষুধ আপনার লাগছে না, আর এই যে আপনার থাইরয়েডের লেভেলও আপনার কন্ট্রোলে থাকবে। তো অবশ্যই এটার ট্রিটমেন্ট আছে, আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে, কারেন্ট রিপোর্টটা একটা করিয়ে নিন যখন আসবেন, তারপর আমরা গাইডলাইন দিয়ে দেবো, লাইফস্টাইল বলে দেবো, ডায়েট বলে দেবো, সেইগুলো মেনটেন করবেন, দেখবেন আপনার থাইরয়েড আপনার কন্ট্রোলে থাকবে।
একদম। আর সবকিছুর জন্য যে যোগাযোগ কিন্তু করতে হবে। বাড়িতে বসে অনুষ্ঠান দেখছেন, খুব ভালো লাগছে, ডাক্তারবাবুর কথা মন দিয়ে শুনছি, সবটাই ভালো, কিন্তু ভালো তার যার শেষটা ভালো। শেষটা আপনার তখন ভালো হবে যখন কিন্তু আপনি সম্পূর্ণভাবে ট্রিটমেন্টে আসবেন। আর ট্রিটমেন্টে আসার জন্য যোগাযোগ অবশ্যই আপনাকে করতে হবে। টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনার জন্য ফোন নাম্বার, সেই নাম্বার নোট করুন এবং কথা বলুন। পাশাপাশি বলবো যে আমাদের কিন্তু গঙ্গারামপুরে চেম্বার থাকে, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই হলদিয়াতে চেম্বার, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদার চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গা সাগরে ডক্টর এস ভাদুরীকে আপনারা পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এ হালদার থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন, ক্যানিং চেম্বারে ডক্টর আর দে কে পাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়ি চেম্বারে ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পাচ্ছেন, আসানসোলে ডক্টর বি শর্মা এবং বাঁকুড়াতেও ডক্টর বি শর্মা কিন্তু থাকছেন। সংস্থার যিনি আমাদের একেবারে সর্বোচ্চ স্থানে রয়েছেন তাকে আপনারা পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন শ্যামপুরে ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ত্রিপুরার বন্ধুরা আগরতলায় যোগাযোগ করুন, কারণ আগরতলায় আমাদের চেম্বার রয়েছে। আর এবার আপনাদের জন্য কিন্তু খুব ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা, অবশ্যই সে কারণে নাম লেখাতে হবে। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। 1 তারিখ মার্চ মাসের নতুন চেম্বারের ওপেনিং পুরুলিয়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য সুখবর। আর এই জেলা ও জেলায় যেতে হবে না, নিজের জেলায় নিজের এমবিপি কে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি ঝাড়গ্রামেও কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে, সেটা হচ্ছে 2 তারিখ। 2 তারিখের জন্য কিন্তু ঝাড়গ্রাম যাদের সুবিধা ছিল, ঝাড়গ্রাম থেকে বোধহয় এতদিন মানুষ খড়গপুর চেম্বারে বোধহয় আসছেন, তাই না ডাক্তারবাবু? তো এখন কি ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেল? হ্যাঁ, এখন সব জায়গাতে, কারণ পেশেন্টরা বলছিলেন যে আমাদের অনেকটা দূর যেতে হয়, যেরকম পুরুলিয়া থেকেও পেশেন্টরা আসছিলেন আমাদের, বীরভূম থেকে বোলপুর এইসব সাইডে, বাঁকুড়া এইসব সাইডে, তো অনেকটা দূর। তো ওনারা যখন বলছিলেন আমরাও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, অনেক পেশেন্ট আছে ওখানেতে যারা সুস্থ আছেন, ওনারাই বললেন যে হ্যাঁ ডাক্তারবাবু আপনারা আসুন, আপনারা এখানেতে চেম্বার করুন। ওনারাই আমাদেরকে চেম্বার খুঁজে দিয়েছেন, তো সেখানেতে আমরা যাচ্ছি। তো একটা কথাই বলবো যে আমাদের আগে থেকে আমরা অ্যানাউন্সমেন্টটা করলাম এই কারণের জন্য, অনেক সময় কি হয় আমাদের শর্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে অনেকে সেখানেতে পৌঁছতে পারে না। যেহেতু ওপেনিং আছে আমরা আগে থেকেই অ্যানাউন্সমেন্টটা করে নিলাম। একটা বুকিং অবশ্যই করে নেবেন, বুকিংটা খুব জরুরি। 1 তারিখ মার্চের 1 তারিখ এবং পুরুলিয়া, সেরকম মার্চের 2 তারিখে আছে ঝাড়গ্রাম। আরও আমরা চেষ্টা করছি আরও দূরে দূরে যেখানেতে পেশেন্টরা আসতে চাইছে কিন্তু আসতে পাচ্ছেন না, অনেকটা দূর বলে আমরা চেষ্টা করব ওনাদেরকেও ওনাদের কাছে যাতে আমরা যেতে পারি, কারণ পেশেন্টরা চাইছে বলেই আমরা ওখানেতে যাচ্ছি, সুস্থ হচ্ছে পেশেন্ট, এটাই আমরা চাই যাতে আরো পেশেন্ট সুস্থ হোক এবং ভালো থাকুক। একদম তাই। ডাক্তারবাবুরা কিন্তু এত ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য সময় বের করছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আপনাদের যেন বেশি দূর জার্নি করতে না হয়। তাহলে সেখানে বাড়ি থেকে বেরিয়ে 2 কদম তো আপনি এগিয়ে আসতেই পারেন। পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বন্ধুদের জন্য সুখবর তো আমরা দিয়ে দিলাম, পাশাপাশি একটু কলকাতা এবং হাওড়ার বন্ধুদের জন্য আরেকবার মনে করিয়ে দিই, আমাদের কলকাতার চেম্বারের মধ্যে কিন্তু মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, এছাড়া আপনারা ল্যান্সডাউন হাজরায় কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। একেবারে হাতিবাগান চৌমাথার কাছে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে, খিদিরপুরেও আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আর হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর আর বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। প্রত্যেক বৃহস্পতিবার আমতলায় কিন্তু ডক্টর বি শর্মা নিজে থাকছেন। আলোচনা করছি আজকে পার্কিনসনের বিষয় নিয়ে, এবং পার্কিনসনের ট্রিটমেন্ট রয়েছে এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে সম্পূর্ণভাবে এই রোগ থেকে আপনি কিন্তু ভালো হয়ে আসতে পারেন। কারণ আমার চেনা পরিচিত বহু মানুষ রয়েছে যাদের পার্কিনসনে দীর্ঘদিন ধরে ভুগছেন, অন্য কোনো প্যাথো ট্রিটমেন্টও রয়েছে কিন্তু ভালো নেই, তারা দীর্ঘদিন মেডিসিনের সাইড এফেক্টে বর্তমানে কিন্তু তারা জর্জরিত। তো যদি আমি এমবিপি কে ভরসা করি বোধহয় আমি অনেকটা বেশি ভালো থাকতে পারি, এই আশ্বাস তো দেবেন? ডেফিনেটলি, কারণ হচ্ছে আমরা তো দেখেছি আমাদের কাছে যখন পেশেন্ট আসছে তখন আমি তো বললাম যে কেউ 4 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর ধরে ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন। একটা সময় গিয়ে কি হয়, এই সমস্ত পেশেন্টরা যখন যেখানেতে বলে দিয়েছে যে এটার শুধু সিমটমের ট্রিটমেন্ট আছে, কিন্তু তাও আমরা কি করি, আমরা বছরের পর বছর ওই হাত ধরেই আমরা চলি।
ঠিক আছে ওষুধ খাচ্ছেন, নার্ভের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, হাত কাঁপা পা কাঁপা, সেগুলো হয়তো একটুখানি কম আছে, কিন্তু রোগটা রোগের মতনই আছে। উনি কথা বলতে পারছেন না, উনি নিজের চাইছেন যে আমি একটা কাজ করি, উনি সেটা করতে পারছেন না, উনি চাইছেন একটু বাইরে বেরোতে, উনি বেরোতে পারছেন না, হাঁটতে পারছেন না। তো এখান থেকে কি হয়, যখন আমাদের কাছে আসে দেখি পেশেন্ট শারীরিকভাবে যেরকম দুর্বল বা যে ওই রোগটার জন্য যা যা কষ্ট সেটা তো পাচ্ছি, তার সাথে সাথে মানসিকভাবেও কিন্তু ওনারা ভেঙে পড়েন। কারণ আমাদের কাছে এসে বলেন যে আমরা তো সারবো না, আমরা তো জানি আমাদেরকে সারা জীবন ধরে এইভাবেই থাকতে হবে, এরকম করেই থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জটা একটু বেশি থাকে। আমরা বলি যে পার্কিনসন যাদের 1 বছর 2 বছর অতিক্রম করে গেছে, রোগটা আছে এখনো পর্যন্ত, তাদের ক্ষেত্রে কি হয়, আমরা দুভাবে থেরাপি দিই। এই ট্রিটমেন্ট যেটা থাকে সেটা দুভাবে হয়, একটা হয় পঞ্চকর্ম আর একটা হয় মেডিসিন। তো এই পঞ্চকর্ম থেরাপিটা এই রোগের ক্ষেত্রে মাস্ট, কারণ হচ্ছে আমাদের টার্গেটটা কি, এই রোগটা কেন হচ্ছে, আমাদের ডোপামিনটা ফর্মেশনটা হচ্ছে না, ঠিকঠাক মতো হচ্ছে না বলেই রোগটা হচ্ছে। তাহলে আমি যদি শুধুমাত্র নার্ভের ওপরেতে ট্রিটমেন্ট করি, আমার হাত কাঁপছে কেন সেইটার উপরে যদি ট্রিটমেন্ট করি, বা আমার বিভিন্ন রকম কাপ মাসেল যেগুলো শক্ত হয়ে যাচ্ছে সেগুলোকে ওপর যদি ট্রিটমেন্ট করি, তাহলে তো আমি রোগটাকে ভালো করতে পারবো না। আমরা যদি রোগের ট্রিটমেন্ট করি তাহলে আমাদের টার্গেট থাকবে ডোপামিনের ফর্মেশনটা স্বাভাবিক করা, তাহলে আমাদের শরীরের মধ্যে সেই মেসেঞ্জারটা আবার আস্তে আস্তে ফেরত আসবে। এর ফলে এই যে হাত কাঁপা পা কাঁপা, ছোট ছোট স্টেপে হাঁটা, কথা বলতে অসুবিধা হওয়া, এই সব জিনিসগুলো চলে যাবে। তাই এই পঞ্চকর্ম এখানেতে ইম্পর্টেন্ট এটাই যে আমাদের মধ্যে যে পঞ্চকর্মের কয়েকটা পার্ট থাকে, যেমন শিরোধারা, শিরোপিছু, এইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে ইউজ করতে পারি, তাহলে দেখা যাবে যে ওই সেলগুলোকে একটুখানি রিজেনারেটেড হয়, তার ফলে কি হয়, ডোপামিনের ফর্মেশনটা ধীরে ধীরে বাড়তে থাকে। তার সাথে তো ওষুধ আছে, তো সাইন্টিফিক ট্রিটমেন্ট করলে এর সলিউশন আছে, শুধু সিমটমের ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। একদম। আমাদের পরের বন্ধু হাজির আমাদের সাথে কথা বলার জন্য। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি মানে আমার না মাথায় খুব খুশকি আর চুল উঠে যাচ্ছে খুব। আচ্ছা, বয়স কত? বয়স 42। কোনো রকম শারীরিক অসুবিধা বলতে যেমন সুগার, প্রেশার, থাইরয়েড কিছু আছে? না না না। অ্যালার্জির কোনো রকম প্রবলেম কি ছিল আগে? না না, এমনি গ্যাস অম্বলের প্রবলেম আছে। গ্যাস অম্বলের প্রবলেম আছে, তার জন্য কি কোনো রকম পরীক্ষা করেছেন যে লিভারের কোনো রকম সমস্যা? না না, সেরকম কিছু করা হয়নি, এমনি মাঝে সাথে গ্যাসের ওষুধ কিনে খাই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে। মেন যেটা জিনিস আমরা বারবার ধরে বলি যে চুল ওঠা কিংবা ওখানে ড্যান্ড্রফ হওয়া, তার পেছনে কিন্তু কারণ থাকে একটা, যেমন পলিউশন, অত্যধিক পলিউশনে যদি আমরা থাকি সেখান থেকে এই প্রবলেমটা হতে পারে। কিন্তু তার সাথে সাথে দেখতে হবে যে যদি চুল ওঠে তাহলে কিন্তু আমাদের এক্সটার্নালি যদি ওখানে লোকাল কোনো ইনফেকশন না থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ইন্টারনাল কোনো কারণ আছে কিনা। তার মধ্যে যেমন থাকে একটা হচ্ছে থাইরয়েড, যেটা আপনি বললেন নেই, এবার জানি না আপনি টেস্ট করেছেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যালার্জি কিন্তু এইভাবে আসে না যে আমার অ্যালার্জি মানে যে হাত চুলকোবে, গায়েতে র্যাশ বেরোবে শুধু তবেই আমি বুঝতে পারবো অ্যালার্জিটা কি হয়, ব্লাডের মধ্যে থাকে, সেটা যখন বহির্প্রকাশ হয় বিভিন্ন রকম ভাবে বহির্প্রকাশ হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই চুল ওঠা। আর এছাড়া যেহেতু আপনার গ্যাস অম্বলের ধাতটা আছে, তার মানে জানবেন আপনার লিভারের কোথাও না কোথাও একটু সমস্যা আছে। লিভারের প্রবলেম কিন্তু আমাদের চুল ওঠার জন্য আর একটা দায়ী হতে পারে। তো এই জিনিসগুলোকে একটু খুঁজে বার করতে হবে যে আপনার এক্স্যাক্টলি কি প্রবলেম। কারণ হচ্ছে আপনি এক্সটার্নালি আপনি ইউজ করে, শ্যাম্পু ইউজ করে বা কোনো রকম ক্রিম ইউজ করে কিন্তু আপনি সেইটার সলিউশন করতে পারবেন না, কারণ আপনার ইন্টারনাল প্রবলেম যদি থাকে, কারণ সেটা আবার হবে, কিছুদিনের জন্য হয়তো কমলো, তারপর আবার বেরোবে। তাই আপনাকে দুটো একসাথে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু তার আগে কিছু পরীক্ষা করে দেখে নিতে হবে যে আপনার এক্স্যাক্ট প্রবলেম আছে কি না, তারপরে তার সলিউশন। চুল ওঠার জন্য অবশ্যই সলিউশন আছে। আমরা বারবারই বলছি যে আমাদের একটা ডিপার্টমেন্টই আলাদা করে দেওয়া হয়েছে শুধুমাত্র হেয়ার আর স্কিনের জন্য। তো সেখানেতে ডে বাই ডে আমাদের হেয়ার নিয়ে বিভিন্ন রকম রিসার্চ চলছে যে এই চুল ওঠা সেটাকে কিভাবে ঠিক করা যায়। সেরকম স্কিনেরও বিভিন্ন রকম
অসুবিধে নিয়ে আমাদের রিসার্চ চলছে। তো এটা নিয়ে টেনশন নেবার কিছু নেই, কিন্তু এটাকে সাইন্টিফিক ওয়েতে যদি ট্রিটমেন্ট করেন তাহলে সেটা কি হবে, পার্মানেন্ট সলিউশন হবে। নাহলে আবার কিছুদিন পর আবার এই জিনিসটা ফেরত আসবে। তো আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বলে দেবে কোনটা আপনার কাছে হবে, সেখানে এসে একবার দেখান, আমরা গাইড করে দেবো কিভাবে জানলে আপনি এই রোগটা কি হয়েছে জানতে পারবেন এবং কিভাবে আপনি এই রোগ থেকে বেরোবেন। একদম তাই। 9830235527 বা 37 নাম্বারটি কিন্তু নোট করতে একদম ভুলবেন না। আর আপনাদের মতন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রচুর মানুষ প্রত্যেক দিন প্রত্যেকটি চেম্বারে কিন্তু পৌঁছে যাচ্ছেন, আর প্রত্যেক দিনই কিন্তু তারা ভালো হচ্ছেন। অল্প অল্প করে তারা উপলব্ধি করছেন যে একটা সময় গিয়ে আমি সম্পূর্ণ ভালো হয়ে যাবো, এই কনফিডেন্স তাদের মধ্যে আসছে। আর যারা সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে তারা আপনাদের জন্য একটি গিফট দিয়েছেন। গিফটটা কি বলুন তো? বার্তা, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেরকম কিছু বন্ধুর সেই গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তারপর ফিরে আসবো আবার অনুষ্ঠানে। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে?
খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181, তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। সমস্যা বিভিন্ন হতে পারে, তবে তার সমাধান কিন্তু অবশ্যই লুকিয়ে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কাছে। আর সে কারণে যোগাযোগ আপনাদের করতেই হবে। এনবিপি এর একই ছাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, পাশাপাশি রয়েছে অত্যাধুনিক মেডিসিন এবং পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। সবকিছুর মধ্যে থেকে আপনি ভালো হচ্ছেন। আর ভালো হওয়ার জন্য মানে অনেক দূর আপনাকে আসতে হবে না। আপনি কোনো প্রত্যন্ত গ্রামে থাকেন, কলকাতা বা হাওড়াতেই আপনাকে আসতে হবে, একদম নয়। এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা কলকাতা থেকে ছুটে যাচ্ছেন আপনার জেলায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার বাড়ির কাছাকাছি। তাই শুধুমাত্র একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন আর জেনে নিন যে আপনার কাছাকাছি কত তারিখে কোন চিকিৎসককে কটা থেকে কটা পর্যন্ত আপনি পাচ্ছেন। বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি। এত মানুষ ভালো আছেন, এই ফিডব্যাক গুলো শুনলে সত্যি আমরাও ভীষণ আনন্দ পাই, আপ্লুত হই, একটা আত্মবিশ্বাস বেড়ে যায় যে হ্যাঁ, এনবিপি কিন্তু পারবে সকলকে সব ধরনের সমস্যা থেকে কিন্তু বের করে আনতে। অস্থির সমস্যা একটা খুব ক্রিটিক্যাল সমস্যা, দিন দিন কিন্তু বাড়ছে অস্থির সমস্যা। মানে মোটামুটি যারা একটু বয়স্ক, যে কোনো পরিবারে আপনি যান, দেখবেন হাঁটতে, চলতে, উঠতে, বসতে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং এই সমস্যাগুলো থেকে তারা রেহাই পেতে চাইছে। এই রেহাইটাই কিন্তু অবশ্যই আমরা আজকে নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি রেহাই পাবেন আপনার অস্থির সমস্যা থেকে। তবে ডাক্তারবাবু যেহেতু আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। অস্থির সমস্যা হচ্ছে তার মানে কি সত্যি আমার শরীরে ক্যালসিয়াম কমে গেল? মানে আরেকটু বেশি করে ক্যালসিয়ামের কোনো মেডিসিন বা খাবার দাবার খেতে হবে, তবেই ভালো রাখতে পারবো অস্থিকে? আমাদের একটা সময় বয়স গেলে, আমাদের বয়স যত বাড়ে, 30 অ্যাবভ যত হতে থাকে, তত কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্যালসিয়াম কিংবা মিনারেল আমাদের হাড়ের মধ্যে একটু কমতে থাকে।
কিন্তু সবসময় ক্যালসিয়াম মিনারেল কমলে যে আমাদের এক্সট্রা ক্যালসিয়াম প্রয়োজন সেটা কিন্তু নয়, কারণ কিছু কিছু অস্থির এমন সমস্যা আছে যদি আমরা বেশি ক্যালসিয়াম ইনটেক করি সেখান থেকে কিন্তু আমাদের ওই রোগটা আসতে পারে। যেমন আমরা নর্মাল আর্থারাইটিস যদি হয়, স্পন্ডালাইটিস যদি হয়, সেখানে কি হয় আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিংবা মিনারেলের কমতি, সেখান থেকে আস্তে আস্তে সেই রোগের স্টেপ আছে, সেই স্টেপগুলো হয়ে ওই রোগটাতে পৌঁছায়। কিন্তু যদি আমাদের অ্যাঙ্কোলোজিং স্পন্ডালাইটিস হয় তাহলে সেখানের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদেরকে এক্সট্রা ক্যালসিয়াম যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের হাড়ের এক্সট্রা গ্রোথ হবে, কারণ এই রোগটাতে কি হয় এক্সট্রা গ্রোথ হয় এবং আস্তে আস্তে আমাদের শিরদাঁড়ার মধ্যে ক্যালসিফিকেশন হবে, মানে ক্যালসিয়াম জমা হতে থাকবে। তাই সেই কারণের জন্যই আমরা অ্যাডভাইস করি যে ব্যথা হচ্ছে, অনেকে কি করে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা কিংবা কোমরে ব্যথা, ওনারা কি করেন দোকানে যান, দোকানে গিয়ে যে কোনো রকম ওষুধ বলেন যে আমার ব্যথা হচ্ছে, ওনারাও ব্যথার জন্য ওষুধ দিয়ে দেন, তার সাথে বলে দেন যে ক্যালসিয়াম খান, ওনারা এসে খেতে থাকেন, 2 দিন খাওয়ার পর সেটা ভালো হয়ে যায়, আবার 4 দিনের মাথায় সেটা আবার ফেরত আসে, আবার ওনারা সেই জিনিসটাকে কন্টিনিউ করেন। তো সেই কারণে আমরা বারবার ধরে বলি যে যদি আপনার শরীরের মধ্যে কোথাও একটা পেইন অনুভব হচ্ছে তাহলে সেটাকে আগে জানুন যে আপনার নর্মাল শরীরে যদি কোনো রকম কিছু অসুবিধে না হয় তো আপনার কোনো রকম ট্রাভেল হবে না, কিন্তু যদি কোনো রকম ট্রাভেল দিচ্ছে শরীরে, তার একটা সাইন দিচ্ছে, যেমন এই ব্যথা হচ্ছে, আপনি হাঁটতে গেলে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে কিংবা কোমরে ব্যথা হচ্ছে, বসে উঠতে গেলে আপনার ব্যথা হচ্ছে হাঁটুতে বা কোমরেতে, তার সাথে সাথে হয়তো অনেকক্ষণ বসলে আপনার ঘাড় ঘোরাতে অসুবিধে হচ্ছে, ঘাড়েতে প্রবলেম হচ্ছে, প্লাস তার সাথে সাথে ব্যথাটা ধীরে ধীরে আপনার অনুভব করছেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন সারা শরীরেতে একটা হালকা ব্যথা যন্ত্রণা থাকছে, তারপর আস্তে আস্তে একটুখানি হাঁটাচলা যখন করলেন তখন দেখা যাচ্ছে যে আর নেই। তো এইগুলো একটা আর্লি সিমটম দেয় আমাদের বিভিন্ন রকম অস্থির সমস্যা অনেকগুলো আছে। তাই শুরুতে যদি এইরকমই কোনো সিমটম দেখা যায় তখনই আপনারা একটু অ্যালার্ট হন, এইভাবে ওষুধ না খেয়ে আপনি যে কোনো ডক্টরের পরামর্শ নিন, এবং ডক্টরের পরামর্শ নিলে ওনারা কিন্তু আপনাকে সাজেস্ট করবেন যে না এই টেস্টটা করে দেখে নেওয়া দরকার যে আপনার কি হচ্ছে, বা কোনো রকম ক্যালসিয়ামের কমতি হচ্ছে কিংবা অস্টিওআর্থারাইটিসের লক্ষণ দেখা যাচ্ছে কিংবা সার্ভাইকাল বা লাম্বার স্পন্ডালাইটিস না, যদি দেখা যায় যে একটু ডিফারেন্স লাগছে তখন হয়তো উনি অন্য কথা ভাববেন, হয়তো অ্যাঙ্কোলজিং এর কথাও ভাবতে পারেন। তাহলে শুরুতে যদি ডিটেক্টটা হয়ে যায় রোগ তাহলে কিন্তু ট্রিটমেন্ট করলে প্রপারলি আপনি কিন্তু শুরুতেই সুস্থ হবেন। কিন্তু যদি ডিটেক্ট না করে আপনি ক্যালসিয়াম খেতে থাকেন, আপনি পেনকিলার খেতে থাকেন, তাতে কি হবে আপনার রোগটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। যদিও অস্টিওআর্থারাইটিস আমি ধরি কিংবা লাম্বার স্পন্ডালাইটিস, তাতে কি হবে আপনি পেনকিলার খেলে আপনি কিছুক্ষণ ভালো থাকবেন, তারপর আবার সেই জায়গাতে ফেরত যাবেন, তো সেটা তো ট্রিটমেন্ট হলো না। তাতে কি হবে রোগটা কিন্তু রোগের মতো করে বাড়বে। একটা সময় গিয়ে দেখা যাবে যে অস্টিওআর্থারাইটিসের যে স্টেজ থাকে, যেটা আমরা ফার্স্ট স্টেজে বলি যে ক্ষয় হয়, আমাদের দুটো হাঁটুর গ্যাপটা কমে যায়, ওখানকার ফ্লুইডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং একটা অপরের সাথে ইন্ট্যাক্ট হয়ে যায়। তো এই যে স্টেজগুলো, তার পরবর্তী স্টেজ যেমন বলি আমরা অস্টিওপেনিয়া, তার পরবর্তী স্টেজ লাস্ট স্টেজ বলি আমরা অস্টিওপোরোসিস, যেখানে হাড় একটু হালকা আঘাত লাগলেই ভেঙে যাবে। তো এই যে স্টেজগুলোর কষ্টটা আপনাকে নিতে হবে না যদি শুরুতেই আপনি প্রপার ডায়াগনোসিস করেন। এই অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস, যদি আপনি ক্যালসিয়াম ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা, কারণ এই রোগটার সূত্রপাত কোথা থেকে হয়, আমাদের রোগটার সূত্রপাত হয় কোমর থেকে, কোমরে একটা ব্যথা অনুভব হয়। এবার কোমরে যে ব্যথা হচ্ছে তার সাথে সাথে কিন্তু লাম্বার স্পন্ডালাইটিসও যখন হয় তখনও কিন্তু আমাদের কোমরে ব্যথা হয়। তো এই জায়গাটাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়, সেই জন্যই নিজে থেকে কিছু না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটা দরকার যে আপনার কি হয়েছে, লাম্বার স্পন্ডালাইটিস না অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস, কারণ দুটোর সিমটম শুরুর দিকে একই থাকে, কিন্তু শুধু তফাৎ থাকে কি যে নর্মাল যদি আপনার লাম্বার স্পন্ডালাইটিস হয় সেখানে আপনার শুধুমাত্র ব্যথা হবে, বসলে উঠতে গেলে ব্যথা থাকবে, আর যদি অ্যাঙ্কোলজিং হয় বসলে উঠলে ব্যথা থাকবে, সারাক্ষণই ব্যথা থাকবে, তার সাথে সাথে কিছু সিমটম থাকবে, সেটা হচ্ছে আপনার একটু হালকা শ্বাসকষ্ট হবে আর তার সাথে চোখ লাল হয়ে যাবে। তো এই জিনিসগুলো
তখনই বুঝতে পারবেন যখন আপনি একটা ডক্টরের কাছে যাবেন। কিন্তু নিজে থেকে যদি আপনি দোকানে যান, সেখানে কিন্তু এই জিনিসটা তারা দেখবে না, তারা কিন্তু ডক্টর নয়, আপনাকে পেনকিলারই দেবে বা ক্যালসিয়াম দেবে। তো যদি আপনার অ্যাঙ্কোলজিং হয়, আপনি যদি এক্সট্রা ক্যালসিয়াম খান, তাহলে এই রোগটা হচ্ছে কি আমাদের হাড়কে বাড়ায়, আমাদের কোমরের যে স্ট্রাকচার সেটা হালকা বেড়ে যায় এবং আস্তে আস্তে আমাদের সিদ্ধারাটার ওপরেতে এফেক্ট পড়ে, সেখানেতে ক্যালসিফিকেশন হয়। ক্যালসিফিকেশন হয়ে একটা সময় কি হয়, সিদ্ধারাটা স্টিফ হয়ে যায় এবং যত স্টিফ হতে থাকে তত আস্তে আস্তে সামনের দিকে বেন্ডিং হয়ে যায় এবং ব্যথা যন্ত্রণা তো অসহ্য থাকে। আপনি নিজে থেকে কোনো দিকে মুভমেন্ট করতে পারবেন না, ঘোরাতে পারবেন না, ঘাড় ঘোরাতে পারবেন না, ঘাড়ও স্টিফ হয়ে যাবে। তাহলে কি হলো, আপনি এক্সট্রা ক্যালসিয়াম খাচ্ছেন, সেখান থেকে ধীরে ধীরে এই রোগটা ডেভেলপমেন্ট হয়ে গেল। তো সেই কারণেই বলি যে যখনই আপনার কোনো রকম শারীরিক প্রয়োজন অসুবিধা হবে, আপনি ডক্টরের পরামর্শ নিন, দেখবেন সেখানেতে আপনার এই যে একটা রোগ থেকে অন্য রোগ, এই জায়গাটা কিন্তু হবে না। একদম তাই। অস্থির সমস্যা যদি আপনি দীর্ঘদিন ভোগেন, তাহলে একদম স্ক্রিনে কিন্তু যে উপরের নাম্বারটা যাচ্ছে, সরাসরি ফোন করুন। সেই নাম্বারে কিন্তু কথা বলে আপনি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারেন এবং তারপর ট্রিটমেন্টের জন্য পৌঁছে যেতেই পারেন। আর যদি একেবারে সরাসরি এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের চেম্বার অব্দি পৌঁছে যেতে চান, তাহলে কিন্তু রেড বক্সের মধ্যে যে নাম্বারগুলো যাচ্ছে, অর্থাৎ 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কাছাকাছি চেম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। অস্থির সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের বিভিন্ন প্রকারের অস্থির সমস্যা রয়েছে। ঘাড়ে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, আপনার শিরদাঁড়ায় ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা করছে, পায়ের গোড়ালি ব্যথা করছে, ছোট ছোট গাঁটগুলো ব্যথা করছে বা অ্যাঙ্কলাইজিং এর মতন একটা সমস্যা। যে কোনো ধরনের অস্থির সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যখন আপনি পৌঁছবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে যে কোনো বয়সে, মানে খুব অল্প বয়সে এখন অস্থির সমস্যা আমরা পাচ্ছি, তাই ফেলে রাখবেন না। সমস্যা যে বয়সেই আসুক না কেন, সেই বয়স থেকেই কিন্তু ট্রিটমেন্টটা স্টার্ট করুন, তাহলে খুব তাড়াতাড়ি তার সমাধানটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে অনেকেই যে হাঁটুর সমস্যা নেই, ডাক্তারবাবু বলে যে হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটুটা কেমন গরম হয়ে যাচ্ছে, হাঁটুটা একটা হালকা রেডনেস ব্যাপারও আসছে, মানে এগুলো দেখে কি আমরা একদম নিশ্চিত হতে পারবো যে একেবারে হাঁটুর অবস্থা খারাপ, তৎক্ষণাৎ একটু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে? অবশ্যই হাঁটুর যদি প্রবলেম হয়, যেমন আমরা যেটাকে বলি অস্টিওআর্থারাইটিস, তো সেটা কিন্তু শুরুতেই আপনাকে তার একটা লক্ষণ দেবে যে হ্যাঁ আপনার হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, লাগছে হাঁটুতে, পা ভাঁজ করতে পারছেন না, তার সাথে সাথে দেখা যাবে যে আপনার চলতে গেলে একটু আওয়াজ হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে একটুখানি সিমটম দেবে। তখনই যদি সচেতন হয়ে যান, তাহলে কি হবে, তার পরবর্তী যে স্টেজ সেইগুলোতে যাবে না। এবার যদি আমাদের পরবর্তী স্টেজ যায়, ফ্লুইডটা ধীরে ধীরে যদি আমাদের ক্ষয়ে যায় এবং যদি একটার সাথে একটা ইনট্যাক্ট হয়ে যায়, অনেক সময় কি হয় অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাঁটুতে জল জমে। তো কি হয়, সেটাও কিন্তু এই রোগের অস্টিওআর্থারাইটিস থেকেই ধীরে ধীরে আসে। এই বিষয়টা নিয়ে আলোচনায় আবারও ফিরবো, তবে কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা নিয়ে ফোন করলেন? বলছি আমি না ঘুম থেকে উঠে আমার পা ব্যথা করে। ঘুম থেকে উঠলে পাটা ব্যথা করে, তাই তো? হ্যাঁ, মাটিতে পা ফেলতে পারি না। আচ্ছা, পা ব্যথা করে, পায়ের কি গোড়ালিতে ব্যথা হয় না গোড়ালিতে ব্যথা হয়? এটা মোটামুটি কতদিন ধরে হচ্ছে? দিন 15-20 হবে। দিন 15-20। এর জন্য কি কোথাও দেখিয়েছেন বা কোনো রকম ট্রিটমেন্ট কিছু করিয়েছেন? না, পাড়ার ওষুধ দোকানে বলেছিল, ওষুধ দিয়েছিল, খেয়েছি, ভালো হয়ে গেছেন? করে গেছিল, এখন তো আর 2 দিনের চল অল্প আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমি একটু আগেই এটা নিয়ে আমি আলোচনা করলাম যে যদি আমাদের শরীরে কোনো রকম অসুবিধে বোধ হয়, তাহলে আমরা নিজে থেকে ডাক্তারি না করে আমার মতে বলে কোনো ডক্টরকে দেখান, কোনো দোকান না, কোনো ডক্টর। একজন ডক্টরকে দেখালে কি হবে, আপনার ডায়াগনোসিসটা আগে করবে। এই যে গোড়ালির ব্যথা হচ্ছে, গোড়ালির ব্যথা দুটো কারণে হয়। একটা যদি আপনার ইউরিক অ্যাসিড বাড়ে, সেই কারণের জন্য ব্যথা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদি গোড়ালির হাড় বাড়তে থাকে, এই দুটো কারণে ব্যথাটা আসবে। কিন্তু আপনাকে কোন কারণের জন্য ওষুধ দিয়েছে? আপনাকে দিয়েছে ব্যথা কমানোর জন্য, কিন্তু আপনার রোগটা কি সেটার জন্য কিন্তু কোনো ওষুধ পড়েনি। কারণ গোড়ালির যদি হাড় বাড়ে, তার একটা আলাদা প্রসিডিওর আছে। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, ইউরিক অ্যাসিডের জন্য আলাদা প্রসিডিওর আছে। কারণ যদি আপনি ইউরিক অ্যাসিডের জন্য যে সিমটমটা হচ্ছে সেটা হচ্ছে ব্যথা, তাহলে আপনি সিমটমটাকে
কমানোর জন্য আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু ইউরিক অ্যাসিডটা যদি আরও বাড়তে থাকে ধীরে ধীরে, সেটা কিন্তু আপনার আস্তে আস্তে কিডনিকেও এফেক্ট করবে। তো তাহলে আগে সবসময় জেনে নিন যে আপনার কি কারণে প্রবলেমটা হচ্ছে, তারপরে ওষুধ খান, আর সবসময় ডক্টরের পরামর্শ নিয়ে খান। তো আপনার ক্ষেত্রেও বলবো যে ঠিক আছে, এখন যদি ব্যথা ডে বাই ডে বাড়তে থাকে, এটাকে নিয়ে একটু সিরিয়াস হন। যদি আপনি বুঝতে না পারেন যে কি টেস্ট করলে আপনি সেই জায়গাটাতে পৌঁছতে পারবেন যে কি কারণে আপনার পায়ে ব্যথাটা হচ্ছে, অবশ্যই সেই জায়গাতে আমরা গাইড করব। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, জিনিসটাকে ফেলে রাখবেন না। ইউরিক অ্যাসিডের কারণ যদি হয় গোড়ালির হাড় যদি বাড়ে, সেটা যদি আরও পরবর্তী স্টেজে যায়, সেখান থেকে কিন্তু অন্য অনেক প্রবলেম আসবে। তো সেটাকে ফেলে না রেখে শুরুতেই ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা করান। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা আপনাকে গাইড করে দেবো যে কি করলে আপনি এখন ভালো হবেন, যা যা প্রবলেমগুলো আপনার হচ্ছে সেখান থেকে, আর ভবিষ্যতে কি মেনটেন করলে যাতে এই প্রবলেমগুলো আবার ফেরত না আসবে। একদম। আমরা অনেক ক্ষেত্রে ভাবি অস্থির সমস্যা হচ্ছে, ট্রিটমেন্টটা তো আমি নিজেই জানি, ওষুধের দোকানে যাব এবং একটা পেন কিলার কিনে নিয়ে চলে আসবো। হয়তো পেন কিলার এটাও আপনি বুঝতে পারছেন না, ব্যথা কমানোর ওষুধ, তবে সেটাই কিন্তু পেন কিলার। আর পেন কিলারের কিন্তু হাজার একটা সাইড এফেক্ট রয়েছে, মারাত্মক রকম ভাবে আপনার দামি দামি অর্গানগুলোকে খারাপ করার জন্য কিন্তু সে ওস্তাদ। তাই এরকম মেডিসিনের উপর ভরসা করবেন না, অভিজ্ঞ সংস্থা অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান, আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে করুন, তাহলে একদম আপনি কিন্তু ভালো হয়ে যেতে পারবেন। আমরা আবারও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ফিরবো, অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে এবং আপনাদের সমস্যা নিয়ে আলোচনায় ফিরবো। তার আগে একটু চেম্বারগুলোর কথা আরেকবার একটু আপনাদের জানিয়ে রাখবো যে চেম্বার কিন্তু রয়েছে, গঙ্গারামপুরে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনাদের জন্য গঙ্গাসাগরে চেম্বার রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহার এবং শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোল এবং বাঁকুড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বোলপুর চেম্বারে ডক্টর এস ভাদুরীকে, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হেডিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ত্রিপুরার আগরতলায় চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরেও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া আপনাদের জন্য কিন্তু কলকাতায় চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরায় চেম্বার রয়েছে, অর্থাৎ ল্যান্সটাউন যেটা শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে। এছাড়া আপনারা হাতিবাগান এবং খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া চেম্বার পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায়, প্রত্যেক বৃহস্পতিবার আমতলায় কিন্তু থাকেন ডক্টর বি শর্মা নিজে, তাই অবশ্যই সেই চেম্বারের জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। মার্চের 1 তারিখ এবং 2 তারিখ পর পর দুটি নতুন চেম্বারের ওপেনিং রয়েছে। 1 তারিখে আপনারা পুরুলিয়া পাচ্ছেন এবং 2 তারিখে আপনারা ঝাড়গ্রামের বন্ধুরা কিন্তু পাচ্ছেন। নিয়ম করে কিন্তু তারপর থেকে আপনারা পাবেন। প্রথম দিন অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা, তাই যোগাযোগ করতে ভুলবেন না। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের নিজস্ব নাম্বার, অর্থাৎ এনবিপিএন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর জেনে নিন যে আপনার সমস্যার সমাধানের জন্য আপনাকে কোন চেম্বারে পৌঁছতে হবে। হাঁটুর ব্যথা নিয়ে এবং অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করছি। আরেকটা খুব জটিল ব্যথা থাকে, সেটা হচ্ছে কোমরের ব্যথা। মা, মাসিমা, কাকিমা, এমনকি পুরুষদেরও এটা হয়ে থাকে। কোমরে ব্যথা, ভীষণ কষ্ট পাচ্ছি, ঝুঁকতে পারছি না, কাজ করতে পারছি না, সংসারে এত কাজ, আমার যদি কোমরে ব্যথা থাকে করবেটাকে। তবে সব থেকে ভালো যে কাজটা করতে পারে সেটা চিকিৎসকেরা কোমরে ব্যথাটাকেই কমাতে পারে। তো কেন কোমরে ব্যথা হচ্ছে এবং সত্যি কি ব্যথা কমানো সম্ভব ডাক্তারবাবু? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রথম যদি আমরা দেখি যে আমরা স্টার্টিং এতে কি হয়, আমাদের এই যে কোমরে যে ব্যথা, কোমরে ব্যথা হয় কেন না, আমাদের একটা সময় গিয়ে আমাদের লাম্বারের যে হাড়গুলো আছে সেই হাড়গুলো কি হয় একটুখানি একে অপরের কাছে আসে চাপ পড়ার জন্য, এবং সেখানের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা খুব ভারী কাজ করে, যারা খুব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে বা যারা স্পোর্টসে থাকে, ওদের কি হয় দেখা যায় যে স্লিপ ডিস্ক হয়, কারণ এই যে গ্যাপটা আস্তে আস্তে কমে গিয়ে ওদের কি হয়, ওই ভেতরের যে ডিস্কটা থাকে সেটা প্রোট্রুটেড হয়ে যায়, মানে বেরিয়ে আসে। তো সেখানে তো একটা আলাদা রোগ।
এছাড়া যেটা নর্মাল যেটা আমাদের হয় সেটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস। লাম্বার স্পন্ডালাইটিস কি হয় যে ওখানেরও হাড়ের গ্যাপগুলো কমে যায়, একটা অপরের সাথে যখন লাগে সেখানেতে একটা ইনফ্লামেশন হয়ে যায় এবং সেই কারণের জন্য ব্যথাটা হয়। এবার এই সময় কি হয়, পেশেন্ট যিনি এটাতে এফেক্টেড থাকে তিনি ঝুঁকতে পারবে না, ভারী কোনো জিনিস তুলতে পারবে না, বসলে উঠতে পারবে না, তো এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে। কিন্তু এই রোগটা কিন্তু শুরুতে যদি আটকে নেওয়া যায়, কারণ হচ্ছে দেখুন প্রত্যেকটা রোগী একটা সিমটম দেবে, প্রথম একটু হালকা ব্যথা এটার অনুভব হবে, সেই সময়টাতে যখন স্টেজটা ওই সময়, তখন যদি আমরা রেগুলারলি কিছু এক্সারসাইজ করি, রেগুলারলি যদি কিছু এক্সারসাইজের মধ্যে থাকি, তাহলে কিন্তু এই রোগটা ওই সময়টা থেকে কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এটা বলবো না যে কারোর লাম্বার স্পন্ডালাইটিস হয়ে গেছে সেই সময়তে আপনার ব্যথা যন্ত্রণা খুব বেশি, সেই সময়তে আপনি এক্সারসাইজ করুন, সেই সময়তে এক্সারসাইজ করলে দুটোর মধ্যে দুটো আরও বেশি ঘষা লাগবে। তাই শুরুতে আমরা যদি রেগুলারলি একটুখানি শরীরচর্চার মধ্যে থাকি, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি করি, আমাদের কিন্তু অনেক রকমের অস্থির সমস্যা থেকে আমরা কিন্তু অনেকটা বেঁচে থাকতে পারি। আর এই লাম্বার স্পন্ডালাইটিস ক্ষেত্রে বলবো এর ট্রিটমেন্ট অবশ্যই আছে, কারণ ওনার লাম্বার স্পন্ডালাইটিসের ট্রিটমেন্টটা করতে হবে। এর জন্য কি হয়, কিছু পঞ্চকর্ম থেরাপি আছে আমাদের, যেটা লোকাল হাঁটুর জন্য যেটা আমরা বলি জানু বস্তি, সেরকম আমাদের আছে কোটি বস্তি। কোটি বস্তি বলে এক ধরনের পঞ্চকর্মর পদ্ধতি আছে, যেখানে কি হয় আমাদের এই যে ব্যথা যন্ত্রণা এই জিনিসগুলো কি হয় ধীরে ধীরে একটুখানি কমতে থাকে। কারণ হচ্ছে কিছু অয়েলেশন আছে, কিছু হার্বস আছে যেগুলো আমাদের আস্তে আস্তে আমাদের ভেতরেতে গিয়ে কাজ করবে এবং সেখানে এই যে ইনফ্লামেশনটা হয়ে আছে, ফুলে আছে, সেই ফোলা ভাবটাকে ধীরে ধীরে কমাবে। এবং এই লাম্বার স্পন্ডালাইটিসের যদি আমরা পারফেক্ট ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই ব্যথা যন্ত্রণাও যাবে এবং ভবিষ্যতে গিয়ে যেটা বলে যে অপারেশনের দিকে যেতে হবে বা অন্য কিছু, সেখানে কিন্তু যেতে হবে না। একটা সাডেন পিরিয়ড যদি ওষুধ খাওয়া যায় এবং কিছু নিয়মকানুন যদি মানা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো রকম মেডিকেশনের ওপর ডিপেন্ড থাকতে হবে না, শুধু লাইফস্টাইল মেনে চললেই হবে এবং কিছু খাবার দাবার সেগুলোকে মেনটেন করলেই হবে। আর যে যোগা আমরা এন্ডিং এর দিকে দিনে আমরা দেখিয়ে দেবো, সেই যোগাটা যদি ঠিকঠাক মতো করে ওনারা মেনটেন করেন, তাহলে দেখবেন এই লাম্বার স্পন্ডালাইটিস বলুন কিংবা যদি সার্ভাইকাল স্পন্ডালাইটিস বলুন, অস্টিও আর্থারাইটিস বলুন, এই জিনিসগুলোর জন্য এক্সট্রা কোনো রকম কিছু মেডিকেশনের প্রয়োজন হবে না। আরো একটা সমস্যা আমাদের হয়, ছোট ছোট গাঁটে যে ব্যথা হয়, রিউমাটয়েড আর্থারাইটিস আমরা বলে থাকি ডাক্তারবাবু, মানে তার সলিউশন কি রয়েছে বা কি কারণ এই রোগটার? অবশ্যই, কারণ আমরা দেখি দু ধরনের আর্থারাইটিস, একটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই যে আমরা বারবার বলছি যে ব্যথা হলেই আপনারা ওষুধ খাবেন না, কারণ হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা দরকার। অস্টিও আর্থারাইটিসের ট্রিটমেন্ট প্রসেস আলাদা, রিউমাটয়েড আর্থারাইটিসের আলাদা। রিউমাটয়েড আর্থারাইটিসে কি হবে, আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে ইনফ্লামেশন হবে, বড় জয়েন্টের সাথে সাথে ছোট ছোট, যেমন এই আঙুলের জয়েন্ট, তারপর পায়ের আঙুলের জয়েন্ট, এই জিনিসগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে এবং দেখা যায় যে রিউমাটয়েড আর্থারাইটিসে একটা সময় যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয়, আমাদের এই হাতের আঙুল, পায়ের আঙুল এগুলো কিন্তু বেঁকে যায়। তো তখন যেমন হাতে করে আপনি কিছু ধরতেও পারবেন না, সেরকম আপনি হাঁটতেও পারবেন না, তার সাথে সাথে আপনার যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা তো প্রচুর পরিমাণে থাকবে। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করে নেওয়া দরকার যে রিউমাটয়েড আর্থারাইটিস না অস্টিও আর্থারাইটিস, কারণ রিউমাটয়েড আর্থারাইটিসের কিছু কিছু সিমটম দেবে, ব্যথা যন্ত্রণার সাথে সাথে আপনার সন্ধ্যেবেলার দিকে একটুখানি গা গরম থাকবে, এই যে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার স্টিফনেস, গোটা বডিতে একটা স্টিফনেস চলে আসবে, ব্যথার থেকে বেশি আসবে স্টিফনেস, তার সাথে সাথে হালকা ব্যথা থাকবে। তো সেই একই জিনিস, এইটা যখন আপনি আস্তে আস্তে হাঁটাচলা করবেন, একটু কাজের মধ্যে যাবেন, তখন এটা ধীরে ধীরে কিন্তু এটা কমবে, কিন্তু আবার সেখানেতে ওই স্টিফনেসটা ব্যাক হবে, সেটা হচ্ছে সন্ধ্যেবেলার দিকে, যে তার সাথে আসবে একটু হালকা জ্বর। তো এই সিমটমগুলো যদি লক্ষ্য করেন, অবশ্যই বলবো যে নিজে থেকে না করে আপনি কোনো ডক্টর দেখিয়ে এটাকে ডায়াগনোসিস করান, কারণ প্রত্যেকটা রোগেরই একটা মানে ভয়ঙ্কর জায়গা আছে। কারণ আমরা দেখে আসছি পেশেন্ট, আমরা বেড রিডেন্ট অবস্থাও পেশেন্ট দেখেছি বা ওনারা ফার্স্ট স্টেজে এসেছে সেটাও দেখেছি, কিন্তু বেড রিডেন্ট অবস্থাতে আমরা বেশি দেখি, কারণ ফার্স্ট স্টেজেতে কোনোদিনও কেউ আসে না, সবাই রোগকে বাড়িয়ে যখন খুব ভয়ঙ্কর হয়ে যায়, এই যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, আঙুল একদম বেঁকে গেছে, ডিফর্মিটি হয়ে গেছে, সেই অবস্থাতে আসে। তো সেখান থেকে আমাদের পক্ষেও একটুখানি চ্যালেঞ্জ থাকে, তাই বলবো শুরুতেই সচেতন হন আর আর্লি ট্রিটমেন্টটা করে নিন।
একদম তাই, যে কোনো ধরনের অস্থির সমস্যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে আপনাদের জন্য, এবং তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। দেখুন স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন, এবং আপনার বাড়ির কাছাকাছি কোন সেন্টারে আপনি আপনার অস্থির সমস্যার সমাধান পাচ্ছেন সেটা কিন্তু জেনে নিন। শুধুমাত্র অস্থি নয়, যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনাকে দিচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। শুধুমাত্র যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। যে কোনো ধরনের অস্থির সমস্যার কথা তো বললাম, যেমন আরো ছোট ছোট যে সমস্যাগুলো থাকে, যে আমার ঘাড়ে ব্যথা, আমার কাঁধে ব্যথা, হাতে সময় একদম নেই, কিন্তু ট্রিটমেন্ট তো রয়েছে অবশ্যই আছে, কারণ আমাদের ওই যে বললাম কজটা জানতে হবে। কজ যদি আমরা ঠিকঠাক মতো জানতে পারি তাহলে অবশ্যই তার ট্রিটমেন্ট করা সম্ভব। খুব ছোট করে একটা ফোন নেব, কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো হ্যালো, সময় নষ্ট করছেন। হ্যালো, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, কি সমস্যা বলুন, শুধু সমস্যাটা বলুন। শুনুন ডাক্তারবাবু বলছেন। দেখুন, ব্যথা যন্ত্রণা নিয়ে আজকে আমি বললাম। যদি আপনি বলছেন আপনার মাজায় ব্যথা আছে, মানে কোনো না কোনো প্রবলেম আছে, সেটা লাম্বার থেকেও হতে পারে, সেটা আপনার অস্টিওআর্থ্রাইটিস থেকেও হতে পারে। তাই যদি এটা প্রপারলি ট্রিটমেন্ট করাতে চান তাহলে অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। তার জন্য একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। যে কোনো রকম অস্থির সমস্যার জন্য অবশ্যই তার ট্রিটমেন্ট আছে এবং আপনারা লাভও পাবেন। আজকে এই পর্যন্ত অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তার।